হ্যালো বন্ধুরা, কেমন আছো? ঠিক আছে, আজকে তোমাদের আমি আজকে যে লেন্সটা আমি বলেছিলাম যে লেন্স আমি পড়াবো, ঠিক আছে। লেন্সের যে দুটো অংশ ছিল বাকি ছিল, আমি আবার বলেছিলাম যে আবার রিপিট করবো। তো আজকে সেটা নিয়ে আবার ডিসকাস করবো, ঠিক আছে। তো এখন তোমরা সবাই আশা করি ভালোই আছো, ঠিক আছে। আর কথা টথা না বাড়িয়ে আমি লেন্সের একদম টপিকটা যেটা আছে সেটাই শুরু করছি, বুঝতে পারলে? তো লেন্সের আমি বলেছিলাম লেন্সের আগে কি হয়, লেন্সের দুই ধরনের লেন্স থাকে, একটা কি উত্তল লেন্স আর একটা অবতল লেন্স, একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। এবার দেখতে পাচ্ছ লেন্স কাকে বলেছিলাম, লেন্স বলেছিলাম যে দুটি গোলীয় তল দ্বারা গঠিত। এবার দুটো গোলীয় তল বাইরের দিকেও বেরিয়ে থাকতে পারে, ভেতরের দিকেও হতে পারে। এইভাবে একটা প্লেন হতে পারে, একটা গোলীয় তল এইভাবে হতে পারে, একটা প্লেন হতে পারে, একটা অবতল এরকম হতে পারে। তাহলে দুটি গোলীয় তল দ্বারা গঠিত, দুটো গোলীয় তল দ্বারা গঠিত বা একটি সমতল এবং একটি গোলীয় তল দ্বারা গঠিত সীমাবদ্ধ যে কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে, লেন্স। স্বচ্ছ কেন বলছে, কারণ এই একটা তল দিয়ে যদি রশ্মি আসে তাহলে আরেকটা তল দিয়ে কি হবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য এটাকে হচ্ছে স্বচ্ছ। আর প্রতিসারক কেন বলা হচ্ছে, কারণ প্রতিসৃত হচ্ছে, মানে একটা দিয়ে ঢুকবে আর আরেকটা দিয়ে বেরিয়ে যাবে। আর স্বচ্ছ মানে কি, মানে একটা দিক দিয়ে যদি এক তল দিয়ে যদি দেখা যায় অপর তলটাকে, তাহলে অপর তল দিয়ে বাইরের যে সমস্ত জিনিস আছে সব কিছুই স্পষ্ট দেখা যাবে। যেরকম মনে করে কাঁচ আছে, মানে সমান্তরাল যে কাঁচের যে ফলকগুলো হয় না, যেগুলো টেবিল, যেগুলো হচ্ছে টি টেবিল যেগুলো থাকে, ওই টি টেবিলের যদি মনে করো বা জানলা যদি এমনি একদম স্বচ্ছ পুরোপুরি থাকে, তাহলে মানে কি, তাহলে আমি এই পাশ থেকে যদি দেখি তাহলে বাইরের সমস্ত দৃশ্যটা আমি পুরোপুরি স্পষ্ট দেখতে পাবো। কিন্তু যদি ঘষা কাঁচ থাকে, ঘষা কাঁচ থাকলে কি হবে, আমি এই দিক থেকে যদি দেখি বাইরের যে পোর্শনটা, ভিতর থেকে যদি বাইরের দৃশ্যটা দেখতে চাই তাহলে অস্পষ্ট দেখতে পাবো। এখানে স্বচ্ছ কেন বলছে, স্বচ্ছ বলছে এই তলটা দিয়ে যদি দেখি তাহলে বাইরের যা কিছু সমস্ত জিনিস আছে সব কিছুই পুরোপুরি স্পষ্টভাবে দেখা যায়। তো এখানে কি হবে, প্রতিবিম্ব যেরকম দেখবে না, দাঁতের যে চিকিৎসক যারা হয় তারা দেখবে যে একটা লেন্স ইউজ করে, ওইটা সাধারণত কোন লেন্স ইউজ করে, উত্তল লেন্স ইউজ করে। সেটা উত্তল লেন্স কেন বলবো পরে, ঠিক আছে। তো উত্তল লেন্স ইউজ করে, এবার ওইখানে যখন দেখবে তো দাঁতটাকে কি দেখবে, ও বড় দেখবে। তো ওই একটা তল দিয়ে, তার মানে একটা তল দিয়ে ওই যে দাঁতটা যেটা দেখছে সেই বস্তুটাকে, সেই বস্তুটা থেকে রশ্মিটা আসছে এবং ওই তল দিয়ে পুরোপুরি প্রতিসৃত হয়ে ডাক্তারের যে চোখ আছে সেই চোখে গিয়ে পড়ছে। সেই জন্য সুস্পষ্ট, মানে স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাচ্ছে, ঠিক আছে। যদি ওইখানে ঘষা থাকতো তাহলে ওই স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পেতো না, তাহলে চিকিৎসাটাও ভুলভাল করতো, এই দাঁতের জায়গায় অন্য দাঁত উঠিয়ে দিত আর দাঁত এরকম মুখটা এরকম ফুলে থেকে যেত, তাই কি না। তো এখানে যাই হোক, এখানে তাহলে তুমি লেন্সটা বুঝলে। এবার লেন্স আমার দুই ধরনের, উত্তল লেন্স আর অবতল লেন্স। এবার আমি বলেছিলাম যে অপসারী কেন বলে, অভিসারী কেন বলে, আরো ডিটেলসে বলবো, ঠিক আছে। তো তার আগে তুমি দেখো যে এইখান থেকে এই যে দুটো গলীয় তল, তার মানে দুটো গলীয় তল দ্বারা গঠিত যে কোনো সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমি কি বলবো, লেন্স বলবো। এবার উত্তল যদি থাকে তাহলে মাঝের অংশটা কি থাকবে, মোটা থাকবে, প্রান্তটা সরু থাকবে। অবতল হলে মাঝের অংশটা সরু থাকবে আর প্রান্তটা কি থাকবে, মোটা থাকবে। এবার দেখো এইটা হচ্ছে দুটো গোলকের অংশ, এখান থেকে এটা যদি এরকম করে মানে পুরো কমপ্লিট করি এটাকে, তাহলে এটা একটা গোলকের অংশ হয়ে যাবে। এই তলটাও, এই গোলীয় তলটাও একটা গোলকের অংশ হয়ে যাবে। এবং এই দুটো গোলকের মাঝের যে কেন্দ্রটা, এই গোলকের একটা কেন্দ্র থাকবে, এই গোলকের একটা কেন্দ্র থাকবে। তো এইটা আমি ধরলাম প্রথম তল, তাহলে এর জন্য হবে এটা C1, এটা হচ্ছে দ্বিতীয় তল, এর জন্য হবে C2। তাহলে এই গোলীয় তল দুটো যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে কি বলা হয়, বক্রতা ব্যাসার্ধ। আর এবং সেই বিন্দুটাকে কি বলবো, বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এবং এই বক্রতা কেন্দ্র দুটো যে রেখার দ্বারা পরস্পর যুক্ত থাকবে সেই রেখাটাকে কি বলবো আমি, প্রধান অক্ষ। তার মানে এই যে রেখাটা যেটা আছে, এই রেখাটা পুরো যে রেখাটা আছে, এই রেখাটাকে কি বলবো আমি, প্রধান অক্ষ, ঠিক আছে। এইবার এই যে উত্তল লেন্সের হোক অবতল লেন্সের হোক, দুটো একই জিনিস। মনে করো এটার নাম আমি দিলাম এ, এটার নাম দিলাম বি, তাহলে এই প্রান্ত বিন্দু দুটো এর, তাহলে এর এই প্রান্ত বিন্দু, এর এই প্রান্ত বিন্দু, এটা একই রকম ভাবে অবতলের ক্ষেত্রে এখানে যদি গোলক কল্পনা করি তাহলে এরও কেন্দ্র এখানে হবে, এরও কেন্দ্র হচ্ছে এই গোলকের কেন্দ্র হবে এই জায়গাটা, তাই এটা হবে C1 যেহেতু এটা প্রথম তল। আর এই কার্ভেচারটা এদিকে আছে সেজন্য এটা C1, এটা কোথায় যাবে C2, ঠিক আছে। এর কার্ভেচারটা এদিকে ছিল সেই জন্য এদিকে C1 করেছিলাম, এর কার্ভেচার এদিকে আছে মানে বাঁকা অংশটা এদিকে আছে সেই জন্য এটা হচ্ছে C1। তো তাহলে এরও কেন্দ্রটাকে কি বলবো, বক্রতা কেন্দ্র। এরও ব্যাসার্ধটাকে কি বলবো, এই গোলকের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটাকে কি বলবো, বক্রতা ব্যাসার্ধ। এই গোলকের যে অংশ, এই গোলীয় তলটাতে এই গোলকেরই অংশ, তাই জন্য এই যে ব্যাসার্ধটা যেটা আছে, এই গোলকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে এখানে আমি কি বলবো, বক্রতা ব্যাসার্ধ, এই গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে লেন্সের যে দুটি বক্রতল যে আছে, এই দুটো বক্রতল দ্বারা যে সীমাবদ্ধ যে এইটুকু যে অংশটা আছে, এই বিভিন্ন অংশ আমি এখান থেকে দেখতে পেলাম। এবার এই যে প্রান্ত বিন্দু দুটো যদি পরস্পরের সাথে যুক্ত করে দেওয়া যায় তাহলে এটাকে কি বলা হয়, রৈখিক উন্মেষ। এইখানে উত্তল লেন্সের ক্ষেত্রেও এটা রৈখিক উন্মেষ, অবতল লেন্সের ক্ষেত্রে এটাকে বলছে রৈখিক উন্মেষ, ঠিক আছে। এবার দেখো
এইবার এইখান থেকে তাহলে পুরো জিনিসটা আমরা মুখ্য ফোকাস কি যে কি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করলাম, মনে করো অবতল লেন্স, এই উত্তর লেন্সকে এরকম করে কাটলাম, ঠিক আছে। তাহলে মনে করো এইখানে আমি কি করব, যে একটা বিন্দু হবে এইখানটাতে, তাহলে এইটাকে এইখানে একটা বিন্দু যদি প্রধান অক্ষের ওপর, এখানে উত্তর লেন্সে সবসময় মনে রাখবে যে আমি বস্তুকে সবসময় বাম দিকে নেবো, আর ফোকাসটা যেটা নেবো ডান দিকের ফোকাসটাকে নেবো, সব কিছু বলছে ডিটেলসে। এবার প্রধান অক্ষের উপরে তোমাকে যদি বলে প্রথম মুখ্য ফোকাস কি, আর সরি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে এই জায়গাটা যেটা মাঝের যে অংশটা আছে এটাকে কি বলা হয়, আলোক কেন্দ্র। আমি এই আলোক কেন্দ্র থেকেই কিন্তু সমস্ত কিছু মাপবো। এরপরেও যেহেতু এই যে কোশ্চেন এখানে একটা লিখে দিয়েছি, এটা কেন নির্দিষ্ট বিন্দু, এটা আমি যখন ডিটেলস বলবো তখনই আলোক কেন্দ্রটা বলে দিতাম, তো বলে দিলাম এখানে আলোক কেন্দ্রটাকে এই মাঝের যে বিন্দুটা আছে সেটাকে কি বলা হয়, আলোক কেন্দ্র। মানে যার মধ্যে দিয়ে রশ্মি যদি যায় তাহলে তার কোনো রকম চ্যুতি হবে না, পার্শ্বসরণ হবে না, ঠিক আছে। চ্যুতি মানে কি, চ্যুতি মানে হচ্ছে আলোক রশ্মিটা দিক পরিবর্তন, মানে সোজা যাচ্ছিল এবার প্রতিসৃত হয়ে ওর দিকটা পরিবর্তন হয়ে গেলে তাহলে সেটাকে কি বলবো, চ্যুতি বলবো। মানে এমনি করে যদি সোজা কোনো রশ্মি যায় ওটা বেগে কতটা গেছে সেটাই হচ্ছে তার চ্যুতি। এবার এইখানে কি হচ্ছে, যে উত্তর লেন্স এটা আমি আঁকলাম, তো এবার উত্তর লেন্সে কি বললাম, যে প্রথম মুখ্য এইখানে প্রধান অক্ষের ওপর যদি কোনো একটা বিন্দু অবস্থিত হয়, এখান থেকে রশ্মি উচ্চ যদি এইভাবে প্রতিসৃত হয় তাহলে সেটা কি হয়, সমান্তরালভাবে নির্গত হয়। তাহলে এইটাকে কি বলছি, আমি ধরে নাও F1 বললাম, তাহলে এটা কি বললাম, যে প্রধান অক্ষের উপর স্থিত কোনো একটি বিন্দু থেকে আলোক রশ্মি অপসৃত হয়ে, অপসৃত মানে কি যেরকম করে যে বেরিয়ে যাওয়া, যেরকম করে যে বেরিয়ে যাওয়া এটাকে বলা হচ্ছে অপসৃত হওয়া। তাহলে কোনো একটা প্রধান অক্ষের উপর স্থিত কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মি অপসৃত হয়ে লেন্স দ্বারা প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে নির্গত হয়, তখন প্রধান অক্ষের উপর স্থিত সেই বিন্দুটাকে কি বলবো আমি, প্রথম মুখ্য ফোকাস, ঠিক আছে। অবতল লেন্সের ক্ষেত্রেও সেই একই রকম, এইখানে অবতল লেন্স লিখে দিলাম। এবার দেখো এখানেও তাহলে প্রথম মুখ্য ফোকাস এটা, তাহলে এখানে মনে রাখবে যে এই অবতল লেন্সের ক্ষেত্রে একটু আলাদা হবে নেচারটা, এখান থেকে আমাকে অসীম থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে এইখানে এই বিন্দুটা যেটা পাবো এটাই হবে এর প্রথম মুখ্য ফোকাস, এটা প্রতিসৃত হয়ে কি হবে, সমান্তরালভাবে নির্গত হয়ে যাবে। তাহলে এর ডেফিনেশনটা বারবার বলছি, ফিজিক্সের কোনো মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। যেরকম পড়াচ্ছে শুধুমাত্র লজিকটা বুঝে নাও, লজিক মুখস্থ টাইম শেষ হয়ে গেছে, শুধু লজিকটা বুঝে নাও তাহলেই সব তুমি পেয়ে যাবে। তাহলে এখানে দেখো বল, এখানে তাহলে কি হবে, যে কোনো একটা প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দু অভিমুখী, দেখো প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দু অভিমুখী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে নির্গত হয়ে যায়, তাহলে সেই বিন্দু অভিমুখী, সেই বিন্দুটা প্রধান অক্ষের উপরে, সেই বিন্দুটা যে অভিমুখী রশ্মিটা আসছিল প্রধান অক্ষের উপর, সেই বিন্দুটাকে আমি কি বলবো, সেই বিন্দুটাকে বলবো প্রথম মুখ্য ফোকাস, ঠিক আছে। এই প্রথম মুখে আশা করি এটা বুঝতে পারলে, প্রথম মুখ্য ফোকাসের কোনো কাজ নেই, প্রথম মুখ্য ফোকাস দিয়ে কিছু হয় না, ঠিক আছে। এইবার আমি যদি আরেকটা যদি এখানে লেন্স এঁকে দিলাম, ঠিক আছে, এই লেন্সটাই উত্তর লেন্সটাই আঁকলাম। এইবার কি হচ্ছে, যে এখান থেকে আলোক কেন্দ্র এখান থেকে গেল, এখান থেকে রশ্মি উচ্চ গেল, এবার এইখান থেকে যখন সমান্তরাল, এইখান থেকে সমান্তরাল রশ্মি উচ্চ এখান থেকে বেরিয়েছিল যখন প্রতিসৃত হওয়ার পরে সমান্তরাল হয়ে গেছিল, এবার সেই সমান্তরাল রশ্মি উচ্চ মনে করে এসে পড়লো এখানে, এবার এখানে এসে কি হবে, একটা বিন্দুতে এসে মিলিত হয়ে যাবে। কেন এরকম বাড়ছে সেটা আমি বলছি, এখনই বললাম। এইটা হচ্ছে অভিসারী লেন্স, এটাকে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে, এটাকে অপসারী লেন্স বলে, কেন বলে আমি সব বলছি ডিটেলসে। তো এইখানে এই যে বিন্দুতে এসে যে মিলিত হবে সেই বিন্দুটাকে বলা হচ্ছে কি, F2, দ্বিতীয় মুখ্য ফোকাস, লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে লেন্সের কটা মুখ্য ফোকাস থাকে, দুটো মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। অবতলের ক্ষেত্রেও সেই একই রকম। তাহলে এখান থেকে আমার রশ্মি গেল, সমান্তরাল রশ্মি গেল, এখান থেকে কি হলো, ভূমির দিকে বেঁকে যায়, ভূমির দিকে এখান থেকে গেল, ভূমির এগুলো ছোট ছোট ভাগে ভাগ করলে একটা প্রিজম, তো ভূমির দিকে বেঁকে গেলে এটাকে যদি পেছনের দিকে টানি তাহলে কি হবে, এই জায়গাটা এসে মিলিত হবে, সেটাকে কি বলবো, F2। তাহলে এই যে দেখতেই পাচ্ছ এখানে এরও দুটো মুখ্য ফোকাস F1 F2, এরও দুটো মুখ্য ফোকাস F1 F2, ঠিক আছে। তো এই দুটো মুখ্য ফোকাস, তাহলে লেন্সের কটা মুখ্য ফোকাস হয়, দুটো। তাহলে এখানে যদি এটার যদি একটু ডেফিনেশন দিয়ে দিলাম, তাহলে এবার এটার যদি ডেফিনেশন দিই তাহলে কি হবে, এর সংজ্ঞাটা কি হবে, এর সংজ্ঞাটা হবে যে সমান্তরাল আলোক রশ্মি, দেখতে পাচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কার সাথে সমান্তরাল, প্রধান অক্ষের সাথে। তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা, কোন লেন্স, উত্তর লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর প্রধান অক্ষের উপর যদি একটা বিন্দুতে মিলিত হয় তখন সেই বিন্দুটাকে বলা হয় কি, দ্বিতীয় মুখ্য ফোকাস। এইখানে অবতল লেন্সে যদি যায় তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর যদি অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়ে যায়, অর্থাৎ একটা বিন্দু থেকে অপসারী মানে কি, মনে হবে যে এখান থেকে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, তাহলে প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, অর্থাৎ একটি প্রধান অক্ষের উপর একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়,
তখন সেই প্রধান অক্ষের উপর অবস্থিত বিন্দুটাকে কি বলা হয়? দ্বিতীয় মুখ্য ফোকাস। সবসময় মনে রাখবে দ্বিতীয় মুখ্য ফোকাসটাকে লেন্সের মুখ্য ফোকাস বলা হয়, বা লেন্সের ফোকাস যেটা আমরা বলি সেটা হচ্ছে লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসটাকেই বলে। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে মনে রাখবে যে আমার যদি বাইরের যে মাধ্যম, এই মাধ্যমটা পরিপার্শ্বের যে মাধ্যম, অবতল হোক উত্তল হোক দুটোর ক্ষেত্রে একই, তাহলে পরিপার্শ্বের মাধ্যমটা যদি লেন্স যে মিডিয়াম মানে যে উপাদানগুলো দ্বারা তৈরি, লেন্স যে উপাদানের দ্বারা তৈরি তার প্রতিসরাঙ্ক যদি বাইরের পরিপার্শ্বের মিডিয়ামের প্রতিসরাঙ্ক থেকে যদি বেশি হয়, তাহলে উত্তল লেন্সটা অভিসারী লেন্সের মতো, অবতল লেন্স অপসারী লেন্সের মতো কাজ করবে। কিন্তু যদি পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়ে যায়, কার থেকে? লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক থেকে, মানে লেন্স যে উপাদান দ্বারা তৈরি তার প্রতিসরাঙ্ক থেকে পরিপার্শ্বের প্রতিসরাঙ্কটা যদি বেশি হয়ে যায়, তাহলে তখন আমার এই যে উত্তল লেন্সটা তখন অবতল লেন্সের মতো আচরণ করবে, আর অবতল লেন্সটা উত্তল লেন্সের মতো আচরণ করবে। দেখো একটা যেরকম বলে দিলাম, এটার মনে করো প্রতিসরাঙ্ক μ1 আছে, আর এটার মনে করো প্রতিসরাঙ্ক μ2 আছে। ঠিক আছে, এটা বুঝে নিলে, আশা করি বুঝে নিলে। তো মনে করো এখানে হচ্ছে এর প্রতিসরাঙ্ক μ1 আছে, এর প্রতিসরাঙ্ক কত আছে? μ2 আছে। এই যে এটার প্রতিসরাঙ্ক মনে করো, এইটার প্রতিসরাঙ্ক মনে করো হচ্ছে μ1 বাইরের প্রতিসরাঙ্কটা, আর ভেতরের যেটা প্রতিসরাঙ্ক আছে সেটা হচ্ছে μ2। তাহলে এইটা যদি হয় তাহলে এখানে কি হবে? যদি μ1টা গ্রেটার দেন হয় μ2, তাহলে কি হবে? আমি কি বললাম যে উত্তল লেন্সটা তখন অবতল লেন্সের মতো আচরণ করবে। তো কিরকম হয়ে যাবে ছবিটা? কিরকম হবে? তাহলে এখান থেকে রশ্মি তো যাবে, কিন্তু এটা কি হবে? উল্টো দিকে বেঁকে যাবে। যদি উল্টোটা হয় তাহলে এখান থেকে বেঁকে যাবে। এবার এটাকে যদি আমি এক্সটেন্ড করি পেছনের দিকে, তাহলে দেখো এটা অবতল লেন্সের মতো আচরণ করছে। কথাটা বুঝতে পারলে? এটা তাহলে কার মতো আচরণ করছে? অবতল লেন্সের মতো আচরণ করছে। কিন্তু এই অবতল লেন্সে যদি পরিপার্শ্বের মাধ্যম, কারণ হচ্ছে এটা তো ঘন মাধ্যম, আর আমি জানি সবসময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি প্রতিসৃত হয়, তার মানে এটা ঘন থেকে লঘুতে গেল। ঠিক আছে, আর এই যে লঘু থেকে যদি ঘনতে যায়, লঘু থেকে ঘনতে গেলে কি হয়? ওটা অবিলম্বের কাছে আর চলে আসে। এর অবিলম্বটা কিরকম হবে? এইরকম, এই বিন্দুটাতে যদি কাটি তাহলে অবিলম্বটা এরকম হবে। তাহলে দেখো এই যাবার কথা ছিল এই দিকটাতে, আর এটা এরকম করে এদিকে চলে গেল, তার মানে কি হয়ে গেল? কাছে হয়ে গেল। তাহলে এখানে অবতল লেন্স যেটা আছে, এই অবতল লেন্সটা কি হবে? উল্টো কাজ করবে। তাহলে অবতল লেন্স এবার যখন পড়বে তখন কি হবে? এটা একটা বিন্দুতে মিলিয়ে দেবে রশ্মিটাকে, অর্থাৎ অবতল লেন্সটা তখন উত্তল লেন্সের মতো আচরণ করছে। দেখো অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ, দ্বিতীয় যে ছবিটা আছে, ঠিক আছে, এই ছবিটা না, অবতল লেন্সটা তাহলে কার মতো আচরণ করবে? উত্তল লেন্সের মতো আচরণ করবে। কখন? যখন পারিপার্শ্বিক মাধ্যমটা, যখন পারিপার্শ্বিক যে মাধ্যমটা আছে, পরিপার্শ্বের যে মাধ্যমটা আছে, সেটার প্রতিসরাঙ্ক যদি বেশি হয়ে যায়, যদি এটা বেশি হয়, তাহলে উত্তল লেন্স অবতল লেন্সের মতো মানে অপসারী লেন্সের মতো, এবং অবতল লেন্স উত্তল লেন্সের মতো মানে অভিসারী লেন্সের মতো আচরণ করবে। কিন্তু যদি এটা হয় উল্টোটা, যদি মানে μ1 লেস দেন μ2 হয়, তাহলে যেরকম ছিল সেরকম উত্তল লেন্সটা অভিসারী লেন্স এবং অবতল লেন্সটা অপসারী লেন্সের মতো আচরণ করছে। ঠিক আছে, আরো কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ঠিক আছে, তো এবার দেখো এখানে আমি এবার কি করছি, এই যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলছে না। তাহলে এটাকে যদি আমি ছোট ছোট ভাগে ভাগ করি, তাহলে দেখো এখানে ছোট ছোট ভাগে ভাগ করলাম, তাহলে দেখো এখান থেকে আমার প্রিজমের কাজ কি? প্রিজমের কাজ হচ্ছে, দেখো এই উত্তল লেন্স অবতল লেন্সটাও সেই একই রকম। আমি বারবার বলছি যে উত্তল লেন্সের ক্ষেত্রে যা বলছি অবতল লেন্সের ক্ষেত্রেও সেম হবে, আলাদা কিছু হবে না। তাহলে এটাকেও আমি ভাগ করলাম। তো দেখতেই পাচ্ছ যে এখানে যদি ভাগ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে মাঝের যে পোর্শনটা, এইটুকু যে পোর্শনটা আছে, দেখতেই পাচ্ছ কার মতো দেখতে লাগছে? সমান্তরাল কাঁচফলকের মতো দেখতে লাগছে। এখানেও সমান্তরাল কাঁচফলকের মতো, আর বাকিগুলো প্রিজমের মতো লাগছে। আমি বারবার বলেছিলাম যে প্রিজমটা দেখতে কিরকম হয়? এইরকম প্রিজমটা এরকম দেখতে হয়, এরকম প্রিজমটা দেখতে হয়। এবার প্রিজমটা যদি এরকম দেখতে হয়, তাহলে এর যে সামনের যে সাইডটা, এটা কার মতো দেখতে? ত্রিভুজের মতো দেখতে না? এটা দেখো ত্রিভুজের মতো দেখতে। তাহলে এখান থেকে যদি কোনো একটা স্লাইস কেটে নিয়ে বাইরে বার করে দেওয়া হয়, তাহলে সেটা কার মতো হবে? ত্রিভুজের মতো হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলেন আশা করি? তাহলে এখান থেকে যখন প্রিজমের নেচারই কি? প্রিজমের নেচার হচ্ছে রশ্মিটাকে ওর ভূমির দিকে বাঁকিয়ে দেওয়া। তাহলে এখান থেকে যখন রশ্মি যাবে, এখান থেকে যখন রশ্মিগুচ্ছ যাবে, তখন কি হবে? তখন এই রশ্মিগুচ্ছ এইখান থেকে গিয়ে কি হবে? একটা এবার এবার তুমি বলবে যে স্যার এই আমার যত আমার প্রধান অক্ষের কাছে থাকবে, যত আমার রশ্মিটা প্রধান অক্ষের, এই যে প্রধান অক্ষ এটা, এবার প্রধান অক্ষের কাছাকাছি যত রশ্মি গিয়ে পড়বে, তাহলে তার ডেভিয়েশনটা সব থেকে কম হবে। দেখো এই যে প্রধান অক্ষ দিয়ে যদি কোনো রশ্মি যায়, তাহলে একদম সমানভাবে বেরিয়ে যাচ্ছে। বারবার বললাম আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায়, তাহলে তার কি হবে না? যদি আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যায়, তাহলে তার কোনো চ্যুতি হবে না, পার্শ্ব সরণ হবে না। এবার যত আমার প্রধান অক্ষ থেকে উপরের দিকে উঠবো, তত প্রতিসারক কোণ, প্রিজমের যে প্রতিসারক কোণ, প্রিজমের
প্রিজম এটা, প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে এটা। প্রিজমের প্রতিসার যত প্রধান অক্ষ থেকে উপরের দিকে উঠবো তত প্রতিসারক কোণের মানটা আমার বাড়তে থাকবে, যার ফলে আবার পাতলা লেন্সের ক্ষেত্রে কি হয়, এটা সমীকরণ হয়। আশা করি পড়েছো এটা, ঠিক আছে? না পড়ে থাকলে আমার জানি না, আমি এটা নিয়ে কোনো একটা দিন ভিডিও বানাবো। এইবার বলছে যে প্রতিসারক কোণ, যত আমি প্রধান অক্ষ থেকে উপরের দিকে উঠতে থাকবো তত প্রতিসারক কোণের মানটা বাড়তে থাকবে। আর প্রতিসারক কোণের মান যদি বাড়ে, দেখতেই পাচ্ছ রিলেশন থেকে চ্যুতির মান বাড়তে থাকবে। আর চ্যুতি মানে কি বললাম, যে আলোক রশ্মিটা আসছিল কতটা, মানে যদি এই তলটা না থাকতো তাহলে সোজা এরকম করে বেরিয়ে যেত, তাহলে কতটা আলোক রশ্মিটার গতিপথের অভিমুখের মানে গতিপথটার পরিবর্তন ঘটেছে। মানে আলোক রশ্মির প্রতিসৃত বা দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত, তাহলে প্রতিফলিত বা প্রতিসৃত আলোক রশ্মির অভিমুখ যে পরিবর্তন, আলোক রশ্মির অভিমুখের যে পরিবর্তন, সেটা হচ্ছে চ্যুতি। এবং এইটা আমার কে দিবে, এটা এটা কি দিবে, এটা দিবে আপতিত রশ্মি, এটা দিবে প্রতিসৃত রশ্মি। এই রশ্মিটাকে আমি কি বলবো, বিচ্যুতি কোণ, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে জিনিসটা কি আছে, যে যাবার কথা ছিল এই দিকটাতে, কিন্তু গেল কোন দিকে, এদিকে। এবার এটা বেঁকেছে কেন, কারণ আমি বললাম প্রধান অক্ষ থেকে যত উপরের দিকে যাবো প্রতিসারক কোণের মান বাড়বে। প্রতিসারক কোণের মান বাড়া মানে কি, চ্যুতির মান বেড়ে যাওয়া। চ্যুতির মান বেড়ে যাওয়া মানে কি, যে ওটার ডেভিয়েশনটা, মানে চ্যুতিটা বিক্ষিপ্ত, মানে ওর গতিপথের অভিমুখের যে পরিবর্তন সেটা সব থেকে বেশি হবে। তাহলে যত উপরে আলোক রশ্মি পড়বে তার গতিপথের অভিমুখের যে পরিবর্তন, সেই অভিমুখের পরিবর্তনটা বেশি হবে। যত প্রধান অক্ষের কাছে থাকবে তত তার গতিপথের অভিমুখের পরিবর্তনটা কম হবে, ঠিক আছে? সেই জন্য এইভাবে বেঁকে গেছে। আর প্রিজমের কাজ কি, প্রিজমের কাজই হচ্ছে সবসময় রশ্মিটাকে ভূমির দিকে বাঁকিয়ে দেওয়া। তাই জন্য এখান থেকে যখন রশ্মি করবে এখানে গিয়ে মিট করবে, একটা বিন্দুতে মিট করবে। এই জন্যই অবতল উত্তল লেন্স যেটা সেটাকে বলা হচ্ছে অভিসারী লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে একই রকম, প্রিজমের কাজ কি ভূমির দিকে, ওখানে এর ভূমি কোন দিকে আছে, উপরের দিকে, তো উপরের দিকে চলে গেল। এর ভূমি কোন দিকে আছে, নিচের দিকে, তো নিচের দিকে চলে গেল। এবার এটাকে যদি পেছনের দিকে এক্সটেন্ড করা হয়, এখানেও এদিক দিয়ে কোনো আর রশ্মি গেলে সোজা বেরিয়ে যাবে। এক্সটেন্ড করলে কোথায় মিলবে কি, এই জায়গাটায়, ঠিক আছে? এই জন্য এটাকে কি বলা হয়, অপসারী লেন্স। কেন বলা হয়, কারণ এখান থেকে দেখো রশ্মি গুচ্ছ গিয়ে মিলেছে, প্রধান অক্ষের পরে কোথাও মিলবে, মিলবে না। এটা কোথায় গিয়ে মিলবে, এটা অসীমে গিয়েও মিলবে না। তো এইটাকে আমি কি করব, পেছনের দিকে এক্সটেন্ড করবো। আমাকে যা কিছুই হোক আমাকে প্রধান অক্ষের উপরে মেলাতে হবে। তাহলে পেছনের দিকে যদি বিস্তৃত করা হয় তাহলে প্রধান অক্ষের একটা বিন্দুতে এসে মিলবে। এইখান থেকে কেউ যদি দেখে তো দেখবে কি, যে এই রশ্মিটা এদিক থেকে না এসে ও দেখবে কোথায়, এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে ওর। সেই জন্য বলছে যে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই জন্য এটাকে কি বলা হয়, অপসারী লেন্স। কারণ এই অবতল লেন্সে রশ্মিগুচ্ছ প্রতিসৃত হওয়ার পর অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়, উত্তল লেন্সে প্রতিসৃত হওয়ার পর রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়। সেই জন্য এটাকে বলা হয় অভিসারী লেন্স, এটাকে বলা হয় অপসারী লেন্স। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো জিনিসটা, এবার এই যে এই জিনিসটা এটা প্রমাণ করবো। এই দেখো, এইবার আমি কি করছি, দেখাও যে লেন্সের আলোক কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু। এবার দেখো আমি একবারে বলে দিচ্ছি সব। এবার মনে করো এখান থেকে কোনো একটা আলোক রশ্মি আসছে, এরকম করে আসলো আলোক রশ্মি। এবার এই বিন্দুটাতে যেটা করলে এখানে একটা স্পর্শক তল আঁকলাম, ঠিক আছে? এবার এর মধ্যে দিয়ে যখন প্রতিসৃত হবে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে, তখন আমি কি বললাম, যে কোনো ডেভিয়েশন হবে না, চ্যুতি হবে না, মানে সোজা বেরিয়ে যাবে। আবার এইখানে এই বিন্দুতে আমি কি করলাম, একটা স্পর্শক তল আঁকলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আবার ডেভিয়েশন হয়ে বেরিয়ে যাবে। এবার দেখো এটার নাম কি দিলাম, এক্স, এটার নাম দিলাম কি ওয়াই, এটার নাম দিলাম এক্স প্রাইম, এটার নাম দিলাম ওয়াই প্রাইম, এটার নাম দিলাম পি, এটার নাম আলোক কেন্দ্র ও, এটা কিউ, এটা এল, আর এটা হচ্ছে এল প্রাইম। হলো? তাহলে একটা লেন্স আমি কল্পনা করলাম কত, এল ও এল প্রাইম, যার দুটো গোলীয় তল আছে, এল পি এল প্রাইম, এল কিউ এল প্রাইম, দুটো গোলীয় তল। এবার এই দুটো গোলীয় তলের মধ্যে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে ওয়াই, একটা যে কোনো বিন্দু ধরলাম, এক্স প্রাইম একটা যে কোনো বিন্দু ধরলাম, এবং এই দুটো বিন্দুতে আমি দুটো স্পর্শক তল আঁকলাম। এবার এই স্পর্শক তল দুটো যেটা আছে পরস্পর সমান্তরাল, ঠিক আছে? তার আগে এবার এবার কি হচ্ছে, যে এই তলটা যেটা আছে, এই তলটা যেটা আছে, এই তলের বক্রতা ব্যাসার্ধ কোন দিকটাতে হবে, বারবার বলেছি যেদিকে রশ্মিটা পড়বে সেইটাকে আমি 1 নম্বর তল ধরবো। এবার দেখো এইটাকে, এই তলটাতে রশ্মিটা পড়েছে, তার জন্য এই তলটার বক্রতা ব্যাসার্ধ কোন দিকে হবে, এইদিকে, মানে বক্রতা কেন্দ্রটা এইদিকে হবে। এর বক্রতা, এই তলটার বক্রতা কেন্দ্র কোন দিকে হবে, এইদিকে হবে। এবার আমি কি করলাম, যে আমার এই তল দুটো কি হবে, এই তল, এই যে এই বিন্দুতে যে স্পর্শক তল আঁকলাম, এই বিন্দুতে যে স্পর্শক তল আঁকলাম, এটাও পরস্পর কি হবে, সমান্তরাল হবে। কেন সমান্তরাল হবে, কারণ আমরা যখন এই যে দেখো আমি একটু আগে ভাগ করলাম যে লেন্সের এই মাঝের যে অংশটা, এটাকে যদি ভাগ করা হয়, কাটা হয়, তাহলে এটা কার মতো আচরণ করবে, সমান্তরাল কাজফলক। আর সমান্তরাল কাজফলকে তোমরা জানো নিশ্চয়, যে এখান থেকে যদি একটা অভিলম্ব আঁকা হয়, এখান থেকে রশ্মি আসলো, এখানে প্রতিসৃত হলো, এখান থেকে গেল, আবার এখানে নির্গত হলো, তাহলে এটা হচ্ছে I1, এটা হচ্ছে R1, এটাও R1, এটা হচ্ছে I2। এবার এটা R2 হতো, কিন্তু মিডিয়ামটা একই থাকার জন্য R1 আর R2 এর মানটা কি হবে, সেম হবে, একই রকম হবে।
এটা R2 ধরে নিলাম, তাহলে R1 আর R2 এর মানটা সমান হবে, জানো মিডিয়ামটা একটাই তাই জন্য। এটা যদি হয় তাহলে এটা প্রমাণ করা যায় যে I1টা কি হবে I2 এর সাথে সমান হবে। তো সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে যখন রশ্মি যাবে তখন এই আপতিত রশ্মি এবং প্রতিসৃত যে রশ্মিটা আছে সেই রশ্মি দুটো পরস্পর কি হয় সমান্তরাল হয়। তাহলে এখানে দেখো এখান থেকে যদি আমি একটা অভিলম্ব আঁকি এরকম করে, যেটা আমার কার মধ্যে দিয়ে যাবে, যেটা হচ্ছে সি এর মধ্যে দিয়ে যাবে। এবার এইখান থেকে একটা অভিলম্ব আঁকলাম এক্স প্রাইমের উপরে, এই স্পর্শক তলটার উপরে। তাহলে স্পর্শক তল দুটো যদি পরস্পর সমান্তরাল হয়, কেন সমান্তরাল হবে, কারণ এই আপতিত রশ্মি এবং আপতিত রশ্মি এক্স ওয়াইটা সমান্তরাল হবে কার সাথে, এক্স প্রাইম ওয়াই প্রাইমের সাথে। তাহলে এই আপতিত রশ্মি এবং নির্গত রশ্মিটা পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে স্পর্শক ওয়াই বিন্দুতে এবং এক্স বিন্দুতে স্পর্শক তল দুটো কি হবে পরস্পর সমান্তরাল হবে। এবার স্পর্শক তল দুটো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই স্পর্শক তলের উপরে যে অভিলম্বটা আঁকবো তারাও কি হবে পরস্পর সমান্তরাল হবে, কেন এর উপরে তো লম্ব এটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি C1y এটাও সমান্তরাল হবে কার সাথে, C2x প্রাইমের সাথে, ঠিক আছে। এবং এদের সাধারণ বাহু কত, C2 ও C1, এদের সাধারণ বাহু কত, C2 ও C1 সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে এই দুটো হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কোন দুটো সমকোণী ত্রিভুজ, C1YO এবং ও ত্রিভুজ C2x প্রাইম ও। এই দুটো ত্রিভুজ কি, এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী, সরি ওখানে সমকোণী ত্রিভুজ যদি বলে থাকে তো ভুল, তাহলে এটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, সদৃশ মানে একই রকম দেখতে দুটো। তাহলে এই সদৃশকোণী ত্রিভুজের এর ভূমি বা এর ভূমি, এর ভূমি প্রথমটার ভূমি কত আছে OC1, দ্বিতীয়টার ভূমি কত আছে OC2, প্রথমটার হচ্ছে উপরের যে লম্বটা আছে সেটা কত হচ্ছে C1y, এটার কত আছে C2x প্রাইম, ঠিক আছে। এবার আমরা জানি যে এর বক্রতা ব্যাসার্ধ কত হবে C1y যেটা আছে, এর বক্রতা ব্যাসার্ধটা এটা হচ্ছে R1, এটা হচ্ছে কত R2। এবার আমার তো এটা একটা গোলকের অংশ, তাহলে এটা যদি R1 হয় তো C1p যেটা আছে সেটা R1 হবে, C2x প্রাইম যেটা আছে সেটা যদি R2 হয় তাহলে C2q টাও কত হবে, সেই R2 হবে, ঠিক আছে। তাহলে C1y C1p এটা হচ্ছে R1 হবে, আর C2x প্রাইম C2q এটা কত হবে R2 হবে। তাহলে এখান থেকে আমি এটাকে কি বলে দিতে পারি, এখান থেকে বলে দিতে পারি যে এটা হচ্ছে C1p বাই কত হচ্ছে C2q, এটা ইকুয়াল টু কত, এটাই মানে হচ্ছে OC1 বাই হচ্ছে OC2, এটাই মানে কত, এটাই মানে হচ্ছে R1 বাই R2, ঠিক আছে। এটা মানে কত, এটা মানে হচ্ছে R1। তো এটাকে আমি কি করে লিখতে পারি, দেখো এটা আশা করে লিখে দিয়েছো, ঠিক আছে, এটা আশা করে লিখে দিয়েছো। এবার দেখো এরকম, এটাই মানে কত, এটাই মানে হচ্ছে R1 বাই R2। তো এটাকে আবার কিরকম লেখা যায়, এটাকে লেখা যায় এরকম C1p মাইনাস OC1 বাই হচ্ছে কত C2q মাইনাস OC2, ঠিক আছে। এবার এইটাকে যখন এরকম ভাবে লিখবো তাহলে এটা কি হলো, তাহলে এটাকে এরকম ভাবে লেখা যায় কি না, তাহলে এটা মনে করো ধরো C1 এর OC1 এর মানটা হচ্ছে 16, এটা হচ্ছে 8, এটা তাহলে আমি ধরলাম এর থেকে একটা বেশি, এর থেকে যদি এটা বাদ দিয়েছি, এটার থেকে যদি এটা বাদ দিয়েছি সেই জন্য এটাকে ধরে নিলাম এর থেকে বেশি 20, আর এটাকে ধরে নিলাম এর থেকে বেশি 10। তাহলে দেখো এর যে অনুপাত এটাও 2, এর অনুপাত এটাও 2, আর এখান থেকে যদি বাদ দাও 20 মাইনাস 16 বাই কত হচ্ছে, ইকুয়াল হচ্ছে কিনা, ইকুয়াল সাইন হচ্ছে কিনা সেটা আমি দেখতে চাইছি। তাহলে এটা কত হলো 10 মাইনাস 8, তাহলে এটা কত হলো, এটা বাদ দিলে কত হবে, এটা হলো 4 বাই 2, তার মানে এটা হয়ে গেল 2। দেখো সব কটার অনুপাত কি আছে, সেম আছে, অতএব আমি এই জিনিসটাকে এই ফর্মেও লিখতে পারি। কেন ওই ফর্মে লিখছি, কারণ আমার সুবিধা হবে তার জন্য, ঠিক আছে। আশা করি হয়ে গেছে এটা, দেখো এবার এইখান থেকে তাহলে এটা মানে কত হয়ে গেল, এটা মানে এটা যদি বাদ দিই তাহলে ওটা হচ্ছে OP হয়ে গেল, বাই হচ্ছে কত হয়ে গেল OQ হয়ে গেল, C2q মাইনাস হচ্ছে C2 OC2, তাহলে OQ পড়ে থাকলো। এবার এটা মানে কত হয়ে গেল, তাহলে এটা মানে হলো R1 বাই R2। তাহলে দেখো এখানে আমি বলতে পারি না যে আলোক কেন্দ্র যেটা আছে সেই আলোক কেন্দ্রটা কি করেছে, এই যে আলোক কেন্দ্রটা কি করেছে, এই PQ, এই যে PQটা আমি ধরলাম কত আছে, PQ হচ্ছে T, এর বেধটা কত আছে T। তাহলে আমি এখানে আলোক কেন্দ্র যে ওটা যেটা আছে সেই ওটা কি করেছে, ওর বেধটাকে দুটো বক্রতা ব্যাসার্ধের দুই তলের যে বক্রতা ব্যাসার্ধ তার অনুপাতে বিভক্ত করেছে, ঠিক আছে, দুটো তলের বক্রতা ব্যাসার্ধের অনুপাতে বিভক্ত করেছে, দেখতেই পাচ্ছ পরম কথা, ঠিক আছে। এবার আমি এটা প্রমাণ করবো যে লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে একটা, আমি উপরে এটা মুছে দিলাম। তাহলে আমি এখান থেকে কি প্রমাণ করলাম, আর এখান থেকে আমি দেখলাম যে OP বাই OQ এটা হচ্ছে কত R1 বাই R2। তাহলে এখান থেকে দেখো R1 বাই R1 প্লাস R2, এটা কি লিখতে পারবো OP বাই OP প্লাস OQ, তাহলে এটা মানে কত OP বাই দুটো মানে PQ, তাহলে এটা কত হলো OP বাই T। তাহলে দেখো OP মানে কত হয়ে গেল
r1 বাই r1 প্লাস r2 ইন্টু কত টি। একই রকমভাবে যদি r2 করি তাহলে r2 বাই r1 প্লাস r2, এটা মানে কত হয়ে যাবে ও কিউ বাই ও পি প্লাস ও কিউ ইকুয়াল টু কত হয়ে যাবে ও কিউ বাই হচ্ছে কত পি কিউ, তাহলে ও কিউ বাই টি। তাহলে এখানে দেখো ও কিউ মানে কত হয়ে গেল r2 বাই r1 প্লাস r2 ইন্টু টি। এবার দেখো টি r1 r2 যে কোনো একটা লেন্সের ক্ষেত্রে কি থাকে ধ্রুবক থাকে। তো এইটা যদি ধ্রুবক হয় তাহলে আমি কি বলতে পারি ওপিটাও ধ্রুবক, তাহলে ওপি যেটা আছে ওপিটাও আমার ধ্রুবক হয়ে যাবে, আর ও কিউ যেটা আছে সেটাও ধ্রুবক হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি যে এই ও বিন্দু যেটা আছে ও বিন্দুটা লেন্সের মধ্যেই কোথায় আছে একটা নির্দিষ্ট বিন্দু, ও বিন্দুটা হচ্ছে তাহলে কি একটা স্থির বিন্দু, অর্থাৎ সে আলোক কেন্দ্র যেটা আছে সেই আলোক কেন্দ্রটা কি হবে লেন্সের একটা নির্দিষ্ট বিন্দু হবে। তাহলে এইখান থেকে আমি বলে দিতে পারি, তাহলে এই জিনিসটা দেখো প্রুফ হয়ে গেল। এবার তিনটে লেন্স আছে, তিনটে লেন্সের ক্ষেত্রে তিনটে আমার লেন্স আছে, তিন ধরনের লেন্স। এবার এই তিনটে লেন্সের ক্ষেত্রে আমি কি করবো দেখো এটা হয়ে গেছে আসলে। তো এইখানে তিন ধরনের লেন্স আছে, একটু তাড়াতাড়ি করছি ঠিক আছে, প্রচুর বড়, বুঝতে পারলে। তাহলে এখানে তিন ধরনের লেন্স আছে কি কি, একটা মনে করো একটা হচ্ছে গিয়ে তোমার সমউত্তল, একটা সমতল বা সমাবতল। তো সমাবতল মানে কি সম আছে সমানভাবে উত্তল বা সমানভাবে অবতল হবে, তাহলে এই ক্ষেত্রে কি হবে r1টা r2 এর সাথে সমান হবে, আর r1টা r2 এর সাথে যদি সমান হয় তাহলে OP মানে কত পেলাম r1 বাই r1 প্লাস r2 ইন্টু টি, আর OQ মানে কত পেলাম r2 বাই r1 প্লাস r2 ইন্টু টি। তাহলে দেখো এখানে তাহলে কি হবে দুটোর মান কি হয়ে যাবে তাহলে সমান হয়ে যাবে। তা এর ক্ষেত্রে অর্থাৎ এর ক্ষেত্রে আলোক কেন্দ্র যেটা হবে সেটা একদম মধ্যবিন্দুতে অবস্থান করবে। আলোক কেন্দ্র যেটা সেই আলোক কেন্দ্রটা একদম কোথায় অবস্থান করবে একদম মিডিল পয়েন্টে অবস্থান করবে, কথাটা বুঝলে আলোক কেন্দ্রটা একদম মিডিল পয়েন্টে মধ্যবিন্দুতে অবস্থান করবে। কার ক্ষেত্রে সমতল বা সমতল। তারপরে কি আছে সমতল সমতলোত্তল বা সমতলাবতল। তো সমতলাবতল লেন্সের ক্ষেত্রে কত হয়ে যাবে সমতলাবতলে হচ্ছে গিয়ে তাহলে কত হয়ে যাবে, তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে যদি r1টা ইনফিনিটি হয় তাহলে OP যেটা আছে r1টা ইনফিনিটি হলে এখানে যদি বসায় তাহলে ও কিউটা আমার কত হয়ে যাবে, ও কিউটা হচ্ছে আমার 0 হয়ে যাবে। আর r2টা যদি ইনফিনিটি হয় তাহলে দেখতেই পাচ্ছ OPটা কি হবে শূন্য হয়ে যাবে, এখানে বসাবো r2 এর জায়গায় ইনফিনিটি তাহলে 1/ইনফিনিটি মানে শূন্য, ঠিক আছে। তাহলে এই ধরনের যে লেন্স তাহলে এখানে কি হয়ে যাবে এটা হচ্ছে এটা সমতল উত্তলের ক্ষেত্রে এটা সমতল উত্তল, আর এটা কি সমতল অবতল। তাহলে এইখানে যে এবার আলোক কেন্দ্রটা সেটা মধ্যবিন্দুতে যেটা ছিল সেটা শিফট হয়ে কোথায় চলে যাবে ওর পৃষ্ঠে চলে যাবে, এই পৃষ্ঠে যেতে হবে এই পৃষ্ঠে। এবার এই দেখো ও কিউটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা হয়ে গেল সমতল, তার মানে এই যে ওটা যেটা আছে শিফট করে পিতে চলে আসবে। আর যদি তোমার এই যে r2টা যদি ইনফিনিটি হয় তাহলে এই আচ্ছা r2টা যদি ইনফিনিটি হয় তাহলে ও বিন্দুটা শিফট করে পিতে চলে আসবে, ঠিক আছে। ওপিটা জিরো হয়ে যাবে, মানে ওপিটা জিরো মানে এইটা আর থাকবে না, এটা আর থাকবে না। তাহলে প্রথমটার কেস হচ্ছে কি প্রথমটা হচ্ছে r1 যখন ইনফিনিটি হবে তো ও কিউটা জিরো, ও কিউ মানে এটা জিরো, তখন ওটা কি হবে শিফট হয়ে এখানে চলে আসবে। আর দ্বিতীয়তে যখন r2টা ইনফিনিটি হবে তখন ওপিটা জিরো মানে এই টুটা জিরো, তখন ওটা শিফট হয়ে কোথায় চলে যাবে কিউতে চলে যাবে, মানে এর ক্ষেত্রে এইখানটাতে, ঠিক আছে। তাহলে শিফট করে এটা গোলীয় পৃষ্ঠে চলে যাবে। তাহলে প্রথমে ছিল মধ্যবিন্দুতে, এখানে চলে কোথায় গেল গোলীয় পৃষ্ঠে। এই এর ক্ষেত্রে কি হচ্ছে গোলীয় পৃষ্ঠে আলোক কেন্দ্রটা শিফট করে গেল। এবার আরেকটা আছে, আরেকটা কি আছে আরেকটা হচ্ছে উত্তলাবতল, লাস্ট আছে একটা, কারণ উভাবতল আর উভদ্দল দুটো প্রথমেই করে দিয়েছে। এবার বলছে কি এবার হচ্ছে উত্তলাবতল বা অবতলোত্তল, ঠিক আছে। তাহলে উত্তলাবতল আর অবতলোত্তল কিরকম হবে, তাহলে এখানে দেখো তাহলে উত্তল অবতল, ঠিক আছে। তাহলে অবতল উত্তল এখান থেকে একটা হবে, এর থেকে একটা হচ্ছে এখান থেকে গেল, এখান থেকে মনে রাখবে যেটা ভিতরের পোর্শন হবে না সেটা কার্ভেচারটা সব থেকে বেশি হবে। আর আরেকটা কি হচ্ছে অবতল উত্তল। তো এইখান থেকে যে রশ্মি আসছে আমি ধরে নিলাম এখান থেকে রশ্মিটা এখান থেকে গিয়ে পড়ছে, তো প্রতিশ্রিত যখন হবে প্রতিশ্রিত এরকম বেঁকে যাবে, বেঁকে গিয়ে কি হবে এইখান থেকে চলে যাবে। তো এটাকে যদি পেছনের দিকে এক্সটেন্ড করা যায় তাহলে এর আলোক কেন্দ্রটা কোথায় চলে যাবে এখান থেকে যদি কোনো রশ্মি এসে পড়ে তাহলে এখানে প্রতিশ্রিত হবে, প্রতিশ্রিত হওয়ার পর কি হবে এরকম করে চলে যাবে। তো এটাকে এক্সটেন্ড করলে কোথায় মিলবে এই জায়গাটায় মিলবে। তাহলে দেখো এর ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে পি কিউ আর এটার ক্ষেত্রে কি হবে উল্টোটা কিউপি। তাহলে এখানে কি হচ্ছে তাহলে এখানে দেখো আলোক কেন্দ্রটা কি হয়ে গেল বাইরে হয়ে গেল। প্রথমে দেখলাম মধ্যবিন্দুতে আছে,
দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম পৃষ্ঠে, আর এর ক্ষেত্রে কি হলো বাইরে। তাহলে আলোক কেন্দ্র যেখানেই থাক না কেন, আমার এই যে আলোক কেন্দ্র থেকে যে কোনো গোলীয় তলের যে দূরত্ব, সেটা কি করবে সবসময় বক্রতার ব্যাসার্ধের সাথে কি হবে সমানুপাতিক হবে। কারণ কি, কারণ হচ্ছে ওপি বাই ও কিউটা কি ছিল R1 বাই R2 ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন। ঠিক আছে, আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ আজকের জন্য।